তো আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস আমরা কিছুদিনের মধ্যে কভার করছিলাম। লাস্ট কয়েকটা ক্লাস আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আসলে স্টেপ বাই স্টেপ ওয়েতে দেখে ফেলছি। এবং আমরা যে টপিকসটা আসলে যেটা কভার করেছিলাম সেটা যদি আপনাদের একটু মনে থাকে তাহলে হয়তো মনে আছে। আমরা যেটা কভার করেছি সেটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন। এবং অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনটা কিভাবে হয় এবং কিভাবে এটা প্রোপাগেট করে, টোটাল জিনিসটা আমরা আসলে দেখে নিচ্ছি। এবং আমাদের যদি একটু মনে থাকে তাহলে হয়তো আমাদের মনে আছে যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের যে কার্ভটা ছিল সেটা দেখতে অনেকটা এরকম ছিল। এরকম যে ইনিশিয়াল অবস্থায় এটা একটা পটেনশিয়ালে থাকে যেটাকে বলা হয় রেস্টিং পটেনশিয়াল। দেন কি হয়, এক্সটার্নাল স্টিমুলেশন। সেই স্টিমুলেশন যদি সাফিসিয়েন্ট স্ট্রেংথ থাকে, সেটা যদি আপনার পটেনশিয়ালটা কি করতে পারে, থ্রেশহোল্ড পটেনশিয়াল নিতে পারে, তখন আসলে কি করতো হ্যাঁ, ভুলে গেছেন নাকি? এরপর কি হইতো বলেন? ডিপোলারাইজেশন হবে। এরপর সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যেত এবং এখানের মধ্যে ডিপোলারাইজেশন ক্রিয়েট হতো। তো ডিপোলারাইজেশন হওয়ার পর এখানে একটা সার্টেন পটেনশিয়ালে যাওয়ার পর যেটা হয়তো সোডিয়াম এবং পটাশিয়াম, সোডিয়ামের ঢোকার রেট এবং পটাশিয়ামের বাইর হওয়ার রেট সমান হতো, তখন আসলে একটা প্লাটো ফেজ থাকতো। এরপর সোডিয়াম পটাশিয়াম পাম্পটা অ্যাক্টিভেট হয়ে যেত এবং ভিতর থেকে সোডিয়াম বাইরে এবং পটাশিয়াম ভিতরে ঢোকা শুরু করতো এবং একটা সময় আবার রিসিভ পটেনশিয়ালে চলে আসতো। এই যে টোটাল টাইমটা ছিল, এটা একটা নাম ছিল, সেই নামটা কি ছিল? রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড, রাইট? এবং এই রিফ্র্যাক্টরি পিরিয়ড আমার দুইটা ভাগ ছিল, মনে আছে? একটা ছিল কি অ্যাবসোলিউট আর রিলেটিভ। অ্যাবসলিউট, আর একটা ছিল রিলেটিভ। তো এই যে ঘটনাটা ছিল এখান থেকে আমরা বুঝতে পারছিলাম যে এই টোটাল অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের সময় বাইরে থেকে কোনো স্টিমুলেশন আসলেও এই রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে কোনো লাভ নেই। এই রিফ্র্যাক্টরি পিরিয়ড শেষ হওয়ার পর যদি আমার স্টিমুলেশন আসে তখনই শুধুমাত্র আবার একটা কি হবে, পালস ক্রিয়েট, আবার একটা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট। তো এই জন্য এটাকে বলা হয়তো মনস্টেবল মাল্টিপ্যারামিটারের সাথে কম্পারিজন করা হয়, এটা আমরা মোটামুটি জানছি। এবং এরপর আমরা লাস্ট ক্লাসে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস জানছিলাম, সেটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশন, এবং আমরা স্টিমুলেশনের ডেফিনিশনটাও জেনেছি। স্টিমুলেশনের ডেফিনেশনটা কি ছিল আমাদের মনে আছে? সেটা হচ্ছে স্টিমুলেশন আসলে হচ্ছে আর কিছুই না, সেলের যে ভিতরের পটেনশিয়ালটা আছে সেটাকে মাইনাস রেস্টিং পটেনশিয়াল থেকে মাইনাস থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছানোর ক্যাপাসিটিটাই হচ্ছে স্টিমুলেশন। এবং এই স্টিমুলেশনটা আমরা এক্সটার্নালিও দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমাদের সেলের একটা সেল তার পাশের সেলকেও এটা প্রোভাইড করতে পারি। এবং একটা সেল তার পাশের সেলকে কত ফাস্টার ওয়ে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছাবে এটার উপর কি ডিপেন্ড করতো? অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশনের স্পিড ডিপেন্ড করতো। তাহলে যেখানে অ্যাকশন পটেনশিয়ালটা যখন ক্রিয়েট হচ্ছে সেখানে সোডিয়াম গুলা পাশেরটার মধ্যে যদি খুব কুইক চলে যায় এবং পাশেরটা যদি খুব কুইক থ্রেশহোল্ড পটেনশিয়াল পৌঁছে যায়, তাহলে আমাদের অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশন স্পিডটা অনেক ফাস্টার হবে। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখে ফেলছি। এবং এটা দেখার সাথে সাথে মোটামুটি তাহলে আমাদের আইডিয়া হয়ে গেল যে অ্যাকশন পটেনশিয়াল যেটা আছে সেই অ্যাকশন পটেনশিয়ালটা বেসিক্যালি ক্রিয়েট হচ্ছে কোথায়? সেল। এবং সেইখানের মধ্যে অনেকগুলো সেল মিলে ক্রিয়েট হচ্ছে আসলে কি টিস্যু, এবং অনেকগুলা টিস্যু মিলে বেসিক্যালি ক্রিয়েট করতেছে অর্গান। তার মানে যখন আমি একটা বায়োইলেকট্রিক সিগন্যালটা আসলে আসছে থেকে, আসলে আসছে সেলের মধ্যে পটেনশিয়াল। তার মানে আমরা যখন কোনো একটা স্পেসিফিক অর্গানের বায়োইলেকট্রিক সিগন্যাল দেখবো, সেই সিগন্যালটা কিন্তু একটা স্পেসিফিক প্যাটার্নের, এবং এই স্পেসিফিক প্যাটার্ন থেকে আসলে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই অর্গানটা পারফেক্টলি কাজ করছে কি করছে না। তার মানে আসলে ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি ওই অর্গানের মধ্যে যে অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হয়, সেই অ্যাকশন পটেনশিয়ালটা প্রোপাগেট বা অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েশনের পর আপনার সার্কুলেট হওয়া, সেটা একটা প্যাটার্ন ফলো করে। কারণ অ্যাকশন পটেনশিয়াল কিন্তু অনেকগুলো সেল একসাথে হচ্ছে, এবং সেটা যখন আমরা মেজার করি তখন এটা আসলে যে বায়োইলেকট্রিক সিগন্যালটা আসে সেটা একটা স্পেসিফিক প্যাটার্নে থাকে। এবং এই প্যাটার্নটা দেখে আসলে কিন্তু বোঝা যায় যে ওই অর্গানটা প্রপারলি
অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করছে নাকি, এবং আমরা জানি অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন ছাড়া আর কেউ যদি কিছু বলেন, আমরা কিভাবে দেখতে পারি এই আয়নিক পটেনশিয়াল ইলেকট্রিসিটিটা কিভাবে মেজার করতে পারি? আর কারো কোনো আইডিয়া নেই? আচ্ছা, এটা মনে হয় আমরা একাধিক ক্লাসে ডিসকাস করছিলাম। সেটা হচ্ছে আমরা যে মেথডের মাধ্যমে বা যে ডিভাইসের মাধ্যমে মেজার করতে পারি সেটাকে বলা হয় ইলেকট্রোড। তার মানে ইলেকট্রোড দিয়ে আমরা কিন্তু এইসব আয়নিক পটেনশিয়ালগুলো মেজার করতে পারি। এখন কথা হচ্ছে আমাদের যখন আমরা ইলেকট্রোডটাকে কানেক্ট করবো, তার মানে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল মেজার করার জন্য আমরা ইলেকট্রোডকে কানেক্ট করছি এবং আউটপুট দেখার জন্য আমরা কানেক্ট করছি ডিসপ্লে ডিভাইস। সবভাবে আমরা যেগুলো বুঝি সেই হিসেবে যদি চিন্তা করি অসিলোস্কোপ। এখন আপনার বডি আছে, সেই হিউম্যান বডিকে আপনি অসিলোস্কোপের মধ্যে এই যে অসিলোস্কোপটা আছে, কিন্তু অসিলোস্কোপ আমরা সেই সমস্যা যে অসিলোস্কোপ আর আমাদের বডি ইলেকট্রিক থাকে। তো এই দুটি ভোল্ট থেকে কোনোভাবে যদি কারেন্ট আমার বডিতে গ্রাউন্ডে ফ্লো করে, অ্যামাউন্ট অফ ড্যামেজ ক্রিয়েট হতে স্কিন বা আমাদের বিভিন্ন অর্গান গ্রাম। আমরা জানি না কি না আমাদের বডির মধ্যে বা হিউম্যানের জন্য কি ডেঞ্জারাস আসলে বলেন তো এটা দেখি, আমাদের হিউম্যান বডির জন্য সবচেয়ে ডেঞ্জারাস কি ভোল্টেজ নাকি কারেন্ট? আমাদের মানুষের জন্য সবচেয়ে ডেঞ্জারাস কি ভোল্টেজ নাকি কারেন্ট? কি মনে হয়? কারেন্ট স্যার। কারেন্ট। আচ্ছা, বেসিক্যালি আসলে আমাদের হিউম্যান বডির সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে কারেন্ট। ভোল্টেজ হচ্ছে কোনো কিছুর রিজন এবং কারেন্ট হচ্ছে সেটার এফেক্ট। কারেন্টটা ফ্লো করে এবং যখন আমাদের হিউম্যান বডির মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে তখন বেসিক্যালি আমাদের বডির মধ্যে ড্যামেজ হতে পারে অনেক ক্ষেত্রে। ড্যামেজ হতে পারে
তার মানে আমাদের যে আইসোলেশন করতে হয় সেটা কিন্তু গ্রাউন্ড আইসোলেশন করতে হয়, যেগুলো অনেকগুলো আপনার পাওয়ার ইলেকট্রনিক্সে থাকে এবং অনেকগুলো আপনাদের বায়োমেডিক্যাল ল্যাবও দিতে। ওকে, অনেকগুলো রিজন আছে আর নয়েজ ক্যান্সেলেশন আছে, তবে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে আইসোলেশন করার, যে আপনার ওয়ার্ড প্রপারলি কি থাকে, প্রপারলি সিকিউর থাকে। এখন কথা হচ্ছে তাহলে আমাদের এটা, তাহলে আমাদের হিউম্যান বডিতে আমরা যখন কারেন্টটা নিয়ে কনসার্ন, তাহলে কতটুকু কারেন্ট গেলে আসলে হিউম্যান বডিটা সেফ থাকবে, কতটুকু কারেন্ট আমাদের বডির মধ্যে দিয়ে যাওয়া পর্যন্ত আমরা আসলে এটাকে সেফ বলতে পারি বা আমরা এটা টলারেট করতে পারি, আজকে আমরা দেখার চেষ্টা করি। তাহলে ফার্স্টেই আমরা যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে হিউম্যান বডি যেটা আছে, এই বডির মধ্যে আমরা বিভিন্ন ডিভাইস কানেক্ট করব, তখন আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা মেইন পারপাস হবে যেন কোনোভাবেই বডির মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো না করে। এই বেশি কারেন্ট ফ্লো না করার জন্য করেসপন্ডিং স্টেপগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই নিতে হবে। আদারওয়াইজ আমাদের ডিভাইস থেকে যদি কোনো কারেন্ট ফ্লো করে পেশেন্টের বডি দিয়ে চলে যায়, তাহলে কিন্তু পেশেন্টের অনেক রকম ড্যামেজ হতে পারে। সেই জন্য বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু এই পেশেন্ট সেফটিটা একদম ফার্স্ট প্রায়োরিটিতে নিশ্চয় করতে হবে। তাহলে কতটুকু কারেন্ট পর্যন্ত আমরা আসলে টলারেট করতে পারি? ফার্স্ট অফ অল আমরা এখানে কারেন্টের চার্ট দেখতে পাচ্ছি, সেখানে মধ্যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের যে লিমিটটা আছে সেটা এখানে অ্যাপ্রক্সিমেট কারেন্টের ভ্যালু। আমরা দেখতে পাচ্ছি যে 1 to 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি আসে, দেখি 1 to 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি আসে, এই কারেন্টটা আসার সাথে সাথেই আমাদের কিন্তু এক ধরনের ডিজিনেস ক্রিয়েট হয়, বা আমরা বলতে পারি এক ধরনের, মনে করেন আপনি অস্বস্তি ফিল করেন। ওকে, অনেক ক্ষেত্রে আপনার চুলকানি হয়, অনেক ক্ষেত্রে র্যাশ ক্রিয়েট হয়। তার মানে 1 থেকে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই যদি আপনার বডি দিয়ে দেওয়া হয়, তখনই কিন্তু আপনি সেটা ফিল করতে পারেন, এবং সেটার জন্য করেসপন্ডিং কিন্তু এখানে বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম আপনার পেন, আপনি কি বলবো, সামান্য চুলকানি আপনি অনুভব করতে পারেন, কিন্তু আপনি পেইন ফিল করবেন। এটা টাইম ধরে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমরা রাফলি আসলে ডিসকাস করছি সামান্য কারেন্টের জন্য। এবং যদি আপনার কারেন্টটা 5 to 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্টে চলে যায়, তাহলে তখন কিন্তু আপনি এটার জন্য পেইন অনুভব করবেন, এবং এটা অনেকটা মনে করেন পোকা কামড় দিলে যেরকম, সুই খোঁচা দিলে যেরকম ব্যথা আসে, সেরকম একটা ব্যথা আপনার যেখানের মধ্যে ক্রিয়েট হবে। তাহলে দেখেন কারেন্টটা কত, অনলি 5 to 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। কিন্তু যদি আপনার এর থেকে কারেন্ট দেওয়া হয় 8 to 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া হয়, তখন কিন্তু মাসেলের মধ্যে কন্ট্রাকশন হয়। তার মানে মাসেলের মধ্যে এক্সটার্নাল সিগন্যাল চলে গেল, এবং সেটার জন্য প্রচুর পরিমাণে পেইন হতে পারে, এবং মাসেলগুলোর মধ্যেও স্টিমুলেশন হয়। এই কারেন্টটা যদি আপনি প্রপার বেশি সময় ধরে দেন, যেটা আমরা পরবর্তীতে নার্ভ স্টিমুলেশনের সময় দেখবো, টাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বেশি সময় ধরে যেটা যদি দেন, তাহলে আপনি হিউজ পেইন অনুভব করবেন, এবং সেটার জন্য আপনি ভালো শক পাবেন। তাহলে কারেন্টের ভ্যালুটা দেখেন, অনলি 8 to 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, খুবই ছোট কারেন্ট। আর যদি আপনি 20 মিলি অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট দেন, তাহলে তখন কি হবে? তখন যে অর্গানের মধ্যে দিয়ে যাবে সেটার মধ্যে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। মানে আপনি দেখেন, আপনার জাস্ট 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যদি আপনার বডি দিয়ে চলে যায়, তাহলে সেই মাসেলটা কিন্তু রিল্যাক্স করার এবিলিটিটা হারিয়ে ফেলে। তার মানে মাসেলটা কিন্তু বেসিক্যালি কি হবে, প্যারালাইসিস হবে। মানে আমাদের মাসেলের যে ব্রেথিং প্যাটার্নটা আছে, সেই ব্রেথিং প্যাটার্নটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং প্যারালাইসিস ক্রিয়েট হয় অনলি 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট। আর যদি আমরা 80 to 1000 কারেন্ট দেই, তখন যেটা হয়, ফিব্রিলেশন প্রবলেম হয়। ফিব্রিলেশন মানে হচ্ছে অর্গানটা সেটা তার নরমাল ছন্দ হারিয়ে ফেলে। নরমাল ছন্দ হারিয়ে ফেললে সে কানেকশন পটেনশিয়াল বা সিগন্যাল একটা স্পেসিফিক প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা শরীর যখন হারিয়ে ফেলে, তখন ফিব্রিলেশন প্রবলেম হয়। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস প্রবলেম, এবং যদি হার্টের ভেন্ট্রিকেলে এই ফিব্রিলেশন প্রবলেমটা হয়, তাহলে এটার কারণে কিন্তু ডেড মানে ডেথ ক্রিয়েট হয়। তার মানে আপনার হিউম্যান বডিতে হার্টের যে ভেন্ট্রিকেলটা আছে, সেই ভেন্ট্রিকেলের মধ্যে যদি ফিব্রিলেশনটা হয়, তাহলে কিন্তু এর করেসপন্ডিং স্টেপটা হচ্ছে পরের স্টেপটা হবে। আমরা জানি হার্টের মধ্যে একটা স্পেসিফিক প্যাটার্ন আছে, সেটা আমরা আরো দেখব কিভাবে আসে। যখন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়, তখন আপনার স্টেট লাইন, তার মধ্যে কোনো কার্ডিয়াক আউটপুট নেই, এবং সেই কারেন্ট 2 1 অ্যাম্পিয়ার কারেন্ট। আমরা কত বেশি বেশি কারেন্ট নিয়ে কাজ করি, কিন্তু 80 to 1 অ্যাম্পিয়ার কারেন্টই আপনার বডির জন্য কত দেয়, মানে কত ডেঞ্জারাস। আর আমরা হয়তো আপনারা অনেকে দেখছেন বিভিন্ন মুভিতে যে অনেক বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট দিয়ে মানুষ তোমার ব্যাক করে আনা,
মানুষ মরে যাচ্ছিল, একটা বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট দিয়ে শক দিয়ে আপনার মানুষকে বাঁচায় না। ওই ডিভাইসটার নাম হচ্ছে ডিফিব্রিলেটর, এবং ওই সময় আসলে অনেক বেশি কারেন্ট দেওয়া হয়, 1 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে দেওয়া হয়, এবং এটা দিলে অনেক সময় হার্টে যদি ফিব্রিলেশন হয় সেটাকে আবার ব্যাক করা যায়। আপনারা দেখছেন হয়তো বিভিন্ন রকম ডিভাইস দিয়ে কি করা হয়, আপনার হার্টের মধ্যে চেস্টের মধ্যে কারেন্ট দেওয়া হয়, শক খেলে অনেক সময় মানুষের হার্ট ব্যাক করে, ওইটাকে বলা হয় ডিফিব্রিলেটর। এবং এই ডিফিব্রিলেটরটা আপনার কি করে, একটা মানুষের যদি একটা হার্টের সমস্যা হয় বা যে কোনো রকম ডেথ সিচুয়েশন ক্রিয়েট হয়, আর মানুষের আসলে যখন কোনো প্রবলেম হয় আলটিমেটলি সেটা কার্ডিয়াকে গিয়ে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন মতো প্রবলেম হয়, সেগুলোকে ব্যাক করার জন্য হার্ট একটিভিটি হারায় দিলে হার্টকে আবার তার আগের জায়গায় আনার জন্য তখন যখন একটা হিউজ কারেন্ট দেওয়া হয় ওইটাকে বলা হয় ডিফিব্রিলেটর। এবং সেই কারেন্টের ভ্যালুটা আসলে অনেক বেশি, 1 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার। তার মানে আপনার হার্ট যে ড্যামেজ হয়ে গেছে সেটাকে আবার রিগেইন করার জন্যই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট দেওয়া হচ্ছে। তাহলে দেখেন বেশি কারেন্ট দিয়ে হার্টটা যেমন ড্যামেজ হয়ে যাচ্ছে, আবার অনেক বেশি কারেন্ট দিয়ে ড্যামেজ হার্ট কিন্তু আবার বাঁচায় আনা যাচ্ছে। মানে সুস্থতে যেটা আসলে ক্ষতি করতেছে, অসুস্থতে সেটা আবার কি করতেছে, এটা আবার আপনার ব্যাকআপ করে মানুষকে বা আমরা বলতে পারি মানুষের হার্টটাকে আবার রিগেইন করার একটা চান্স নেই। এখন আমার একটা এখানে মধ্যে কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে তাহলে আপনাদের আহ কেউ কোয়েশ্চেন করেনি কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় আসা উচিত ছিল, সেটা হচ্ছে মনে করেন আমাদের যে বিভিন্ন রকম সাবস্টেশন গুলো আছে, আমাদের অনেক সাবস্টেশন আছে না, সেখানে তো অনেক সিটি আছে, অনেক পিটি আছে, মানে কারেন্ট ট্রান্সফার বা পটেনশিয়াল ট্রান্সফার আছে। তো এখানে তো হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ থাকে, 1 কিলোভোল্ট বা কিলোভোল্ট। এত হিউজ ভোল্টেজ যে থাকে ওই ডিভাইস গুলো দিয়ে তো অবশ্যই কিছু লিকেজ কারেন্ট ফ্লো করে। তাহলে এই লিকেজ কারেন্ট গুলা আমাদের বডিতে গিয়ে আমাদের শক দেয় না। এই ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? এই যে আমাদের বিভিন্ন সাবস্টেশন গুলো আছে এখানে তো হিউজ অ্যামাউন্ট অফ কি আছে, কারেন্ট ভোল্টেজ নিয়ে কাজ করতেছে। ওখানে মধ্যে যদি লিকেজ কারেন্টে সামান্য কারেন্টও বের হয়, এই কারেন্টটা গিয়ে আপনার বডিতে শক ক্রিয়েট করে আপনার তো মানুষ তো বেশিরভাগ বয়সে মরে যাওয়ার কথা। তো কেন এটা শক হয়, কারো আইডিয়া আছে? সাবস্টেশনে গেলে আপনারা কেউ কি সাবস্টেশনে গেছেন? এই আপনার ক্লাসে আছে দেখে একটু রেজ হ্যান্ড দেখো, পার্টিসিপেন্টসে গিয়ে রেজ হ্যান্ড করো। স্যার কি? ক্লাসে যারা আছেন পার্টিসিপেন্টসে গিয়ে রেজ হ্যান্ড করো। ম্যাডাম আপনি তো রেজ হ্যান্ডই বুঝলেন না, আপনি ক্লাসে কি বুঝতেছেন? 96 স্যার স্যার বুঝছি বুঝছি, মানে আমি কথাটা শুনি নাই তখন। ক্লাসে কোনো কিছু না বুঝলে ক্লাস করেন, তাহলে আমি আবার মাত্র 8 জন ক্লাস। হ্যাঁ হ্যাঁ স্যার রেজ হ্যান্ড কিভাবে যায় না? আপনার পার্টিসিপেন্টসে গিয়ে রিয়েক্টে কি রেজ আছে? মোবাইলে থাকলে রিঅ্যাকশন দিতে, অথবা পার্টিসিপেন্টসে গিয়েও আপনি রেজ হ্যান্ড দিতে, ঠিক আছে? গিয়ে রেজ হ্যান্ড, ওকে। তো আরেকজন থেকে আরো ইন্টারেস্টিং দিলে, এটা কি, এটা কেমন রেজ হ্যান্ড? আচ্ছা, তো বেসিক্যালি আমরা তাহলে বুঝলাম যে আপনারা যে ক্লাসে আছেন, ভেরি গুড। আচ্ছা, তো একটু খেয়াল করেন, আমরা তাহলে এই যে কোশ্চেনটা করলাম, কোশ্চেনটা কি করছে এটা একটু বলুন, কোশ্চেনটা কি ছিল? সাবস্টেশনে গিয়েছি। লিকেজ কারেন্ট থেকে যে লিকেজ কারেন্ট আমাদের হিউম্যান বডিতে শক প্রডিউস করে না কেন? সাবস্টেশন থেকে যে লিকেজ কারেন্ট গুলো বের হয়। ঠিক আছে। আচ্ছা, সাবস্টেশনে তো আপনারা কেউ জানবেন হয়তো, আমি তাহলে বলি হচ্ছে, যদি আপনারা কখনো সাবস্টেশনে যান গিয়ে দেখবেন সাবস্টেশনের মাটিটার মধ্যে অনেকগুলো ছোট ছোট এরকম নুড়ি পাথর দেয়। এই নুড়ি পাথরগুলো দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা লিকেজ কারেন্ট দিয়ে প্রত্যেকটার মধ্যে যাচ্ছে, এবং সেখানের মধ্যে ওই পাথরগুলোর মধ্যে পটেনশিয়াল ক্রিয়েট করতেছে। এবং যদি এটা একটা এরকম নুড়ি পাথর না দিয়ে একটা বড় পাথর দেওয়া হতো, তাহলে যেটা হতো সেখানের মধ্যে এই পটেনশিয়াল গুলো বা এই কারেন্ট গুলোর কারণে হিউজ অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ক্রিয়েট হতো। আমরা যখন যাইতাম তখন আমাদের দুই পায়ের দুই পাশ পজিশনের কারণে একটা পটেনশিয়াল ডিফারেন্স হতো এবং আমরা শক পেতাম। কিন্তু যেহেতু নুড়ি পাথর দেওয়া হচ্ছে, তাহলে পটেনশিয়াল গুলো এরকম ডিভিশন হয়ে গেছে, আপনি যদি ছোট ছোট স্টেপ দেন আপনি আসলে এই শকটা অনুভব করবেন। কিন্তু যদি আপনি লং ডিস্টেন্সে বা আপনি যদি অনেক বড় বড় পা দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন আপনি শক অনুভব করতে পারেন। সেই জন্যই আসলে দেখবেন সাবস্টেশনের মধ্যে এরকম ছোট 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 নুড়ি পাথর দিয়ে এরকম করে প্রোটেকশন দেওয়া, যাতে আসলে অনেকগুলো রিজন আছে, গ্রাউন্ড আসলেশন একটা ব্যাপার আছে, কিন্তু এটা একটা রিজন যে সেটা হচ্ছে আপনার কারেন্ট আছে, যে লিকেজ কারেন্ট আছে সেটা যেন কোনোভাবে আপনার বডিতে না যেতে পারে, বা আপনার বডিতে গিয়ে কারেন্টের শক বা আপনার হিউজ অ্যামাউন্ট অফ শক ক্রিয়েট করতে না।
এটা একটা বিগেস্ট। এবং আমাদের যত মেডিকেল ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলোর মধ্যেও কিন্তু এই যে লিকেজ কারেন্টটা আছে সেই লিকেজ কারেন্টের জন্য প্রোটেকশন দেওয়া হয়। তার মানে আমরা যে বললাম লিকেজ কারেন্ট, এই লিকেজ কারেন্টটা কিন্তু যে কোনো ডিভাইসের মধ্যে থাকবে। এবং আমরা যে চার্টটা দেখলাম আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কতটুকু পরিমাণ লিকেজ কারেন্ট আসলে অ্যালাউ করতে পারবো এবং কতটুকু পরিমাণ লিকেজ কারেন্ট আমার বডির মধ্যে গেলে আমার তেমন একটা সমস্যা হবে না। অ্যাকচুয়ালি সমস্যা হবে, কিন্তু যেন বেশিটা না যায় সেটা আমাকে মেজার করার জন্য আমাকে জানতে হবে কত কারেন্টের লেভেল কত, যেটা আমরা এই চার্ট থেকে দেখলাম। এবং আমাকে জানতে হবে কোন কোন জায়গায় লিকেজ কারেন্ট হতে পারে। যেমন মনে করেন আমাদের যে পাওয়ার সাপ্লাই গুলো আছে এই পাওয়ার সাপ্লাই গুলোর মধ্যে আমরা মনে হয় সবাই জানি সেটা হচ্ছে আমাদের একটা আর্থিং পয়েন্ট থাকে, ঠিক না? এই আর্থিং যে পয়েন্টটা থাকে আপনারা কেউ ফিল করছেন নাকি আমি জানি না, সেটা হচ্ছে যেগুলায় 3 পিনের আপনার কর্ড আছে। তো আমাদের অনেক বাসায় দেখা যায় আর্থিং থাকে না, তো 3 পিনের কর্ডের জায়গায় আপনি 2 পিন লাগাই দিলেন, আরেকটা পয়েন্টে আর্থিং দিলেন না, তখন দেখবেন ওই ডিভাইস গুলো ধরলে আপনি অনেক সময় শক খাবেন। বিশেষ করে কম্পিউটার বা আপনি মনে করেন ফ্রিজ, যেগুলো 3 পিনের আছে বা যেগুলোর মধ্যে লিকেজ কারেন্ট যাওয়ার জন্য আর্থিংটা করা হয়। তো তখন আপনি যদি 3 পিনের থার্ড পিনটা অনেক পুরোনো বাসায় দেখা যায় আর্থিং করা নাই, তখন ধরলে আপনি দেখবেন আপনি শক খাচ্ছেন বা আপনি মাটিতে পা দিলে আপনি শক খাচ্ছেন। এগুলো হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আসলে এই যে লিকেজ কারেন্টটা আছে এটা যাওয়ার জন্য একটা আর্থিং রাখা হয়। তো সেটা যদি প্রপারলি কখনো না থাকে তখন আসলে এই আর্থ লিকেজ কারেন্টটা যায়, যেটা আপনার বডি দিয়ে যায়, খুব সামান্য কারেন্ট যায়, সেটার জন্য আপনি শক পেয়ে যান। যদি বেশি কারেন্ট যায় তাহলে তো আসলে অনেক বড় ড্যামেজ হয়ে যাবে। আর আমাদের যে বডিটা আছে, আমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিট গুলো আছে বা ইলেকট্রিক্যাল সার্কিটের বডিটা আছে সেটার কেসেস এর মধ্যে দিয়েও একটা লিকেজ কারেন্ট ফ্লো করে, সেগুলোকে বলা হয় এনক্লোজার লিকেজ কারেন্ট। তার মানে আমাদের যে ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো আছে সেটার বডির মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে। সেম ভাবে আমাদের যে হিউম্যান বডি আছে সেটার মধ্যে যখন আমরা ইলেকট্রোড কানেক্ট করব, এই ইলেকট্রোড একটা ইলেকট্রোডের সাথে আরেকটা ইলেকট্রোডের মাঝখানেও কিন্তু সামান্য পরিমাণ কারেন্ট হলেও যায়, এবং এই কারেন্টের কারণেও কিন্তু একটা লিকেজ কারেন্ট এখানে ফ্লো করতে পারে। তার মানে আমাদের এই যে বিভিন্ন রকম আমরা বডিতে বিভিন্ন রকম লিড কানেক্ট করতেছি, এই লিড গুলার কারণেও কিন্তু একটা লিকেজ কারেন্ট ফ্লো করতে পারে। অথবা যে দুইটা পেশেন্ট নিয়ে কাজ করছে, এই দুইটা পেশেন্টের মধ্যে যে হালকা কারেন্ট ফ্লো করছে বা যদি কোনো কারণে কারেন্ট ফ্লো করে তাহলে এই দুইজনের মধ্যেও যদি পটেনশিয়াল ডিফারেন্স হয় এখানেও একটা কারেন্ট ফ্লো করতে পারে। এগুলো কোর্স কেস। এবং এই লিকেজ কারেন্ট গুলো আসলে আসছে থেকে অবশ্যই আমরা যে ইলেকট্রিক্যাল সার্কিট গুলা দিচ্ছি সেই ইলেকট্রিক্যাল সার্কিট গুলা আমাদের গ্রাউন্ডের সাথে ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার কারণে কিছু অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু গ্রাউন্ডে চলে যাচ্ছে। তাহলে আমাদের বডিটা তখন আসলে একটা রেজিস্টিভ লোড হিসেবে কাজ করতেছে। এবং আপনারা হয়তো জানেন আপনার এসি লোড বা মনে করেন আপনার বৃষ্টির দিনে যে ইলেকট্রিক্যাল পিলার গুলো আছে সেগুলো যদি কেউ ধরে অনেক সময় শক খায়। কেন? আপনার বডি থেকে বডিতে আসলে ওই পিলার থেকে হালকা লিকেজ কারেন্টটা আপনার বডি দিয়ে মাটিতে চলে গেছে, এবং ওই কারেন্ট আসলে থেকে যেহেতু আমাদের ওয়ারিং আছে পিলার গুলোর মধ্যে, বৃষ্টি হলে কন্ডাকশন কমে যায়, তো পিলারের মধ্যে আসলে কারেন্ট চলে যায় এবং আপনার বডিটা রেজিস্টিভ লোড হয়ে সেখানে কারেন্টটা চলে যায় আপনার বডি দিয়ে পাস করে। খুব সামান্য কারেন্ট কিন্তু আপনি শক খেয়ে যান। আর যদি সেখানে মধ্যে ফল্ট থাকে, যদি অনেক বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট যায় তাহলে তো আসলে এই কথা বলার মতো, আপনি শক খেয়েছেন এটা বলার মতো অবস্থা থাকবে। আবার অনেক ক্ষেত্রে লিকেজ কারেন্টটা রেজিস্টিভ লোড না হয়ে আপনি একটা হাই পাওয়ারের ডিভাইস যদি একসাথে ধরে রাখেন এবং আপনার পাওয়ার যদি গ্রাউন্ডে থাকে তখনও কিন্তু আপনার বডিটা একটা ক্যাপাসিটার মতো কাজ করবে, এবং ক্যাপাসিটার লিকেজ কারেন্টের কারণেও কিন্তু আপনার তখন শক খেতে পারে। এটার জন্য অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্যই আসলে হাই পাওয়ার ডিভাইস গুলো ধরার সময় অনেক সময় প্রোটেকশন নিতে হয়। তো এই যে লিকেজ কারেন্টটা আছে এটাকে আসলে অনেকগুলো রিজনের কারণে আসতে পারে, তবে মেইন যেটা রিজন সেটা হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে কোনো ফল্ট আছে। ফল্টটা অনেক রকম হতে পারে। আপনি গ্রাউন্ডের সাথে আপনি কোনো জায়গায় শর্ট সার্কিট আছে, আপনি সেই অবস্থায় গ্রাউন্ডের সাথে ধরে রাখছেন, আপনার আর্থিং নিউট্রাল পয়েন্ট ডিফারেন্ট আছে, বা লাইন ভোল্টেজের জায়গায় নিউট্রাল চলে আসে, অনেক প্রবলেমের কারণে কিন্তু আসলে এই ফল্ট হতে পারে। যে কোনো ফল্টের কারণে আসলে কিন্তু এই লিকেজ কারেন্টটা ফ্লো করতে পারে এবং সেটার কারণে আপনি শক হতে পারেন। তো সেই জন্য যখন আপনি একটা বায়োমেডিকেল ডিভাইস ক্রিয়েট করবেন তখন আপনাকে মেক শিওর করতে হবে যেন কোনোভাবেই এই লিকেজ কারেন্টটা না থাকে, এবং যদি কোনো কারণে ডিভাইসে লিকেজ কারেন্টটা থাকেও তাহলেও সেটার ভ্যালুটা যেন কি হয়, একটা সার্টেন লিমিটে থাকে। এবং এই সার্টেন লিমিট আপনি কিভাবে আনতে পারেন? আপনি অবশ্যই যে ডিভাইসটা আপনার হিউম্যান বডির সাথে কানেক্টেড সেই ডিভাইসটাকে হিউম্যান বডি ডিভাইসটা কানেক্টেড
তুই কি শুনতে পাচ্ছিস কিছু? হ্যাঁ হ্যাঁ, না না, একটু দাঁড়ান, আমি বলছি না একটু দাঁড়ান। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার স্ক্রিনটা অফ হয়েছিল। বেসিক্যালি যেটা মেইন জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডির মধ্যে মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে কোনোভাবে যেন লিকেজ কারেন্ট ফ্লো না করে, এবং সেটা করার জন্য আমরা কি করতে পারি, এই লিকেজ কারেন্ট আটকানোর জন্য আমরা একটা মেইন কাজ করতে পারি, সেটা হচ্ছে আইসোলেশন ক্রিয়েট। আইসোলেশনটা কি হবে, সেটা হচ্ছে হিউম্যান বডির সাথে আমাদের যে হিউম্যান বডি আছে সেটার মধ্যে আমরা যে ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো কানেক্ট করবো, এবং আমাদের যেখানে মধ্যে এসি সাপ্লাই ডিভাইস গুলো আছে সেগুলা যেখানে থাকবে, বা আমাদের আউটপুট ডিসপ্লে যেগুলো আছে সেগুলো যেখানে থাকবে, এটার মধ্যে অবশ্যই একটা আইসোলেশন থাকতে হবে, যাতে কোনোভাবে এই হাই পাওয়ার ডিভাইস থেকে কারেন্টটা আপনার বডিতে ফ্লো না করতে পারে। তাহলে আপনি হিউম্যান বডিতে আসলে দিচ্ছেন কিভাবে, হিউম্যান বডি থেকে আপনি পাওয়ার সাপ্লাই দিতে পারেন ডিসি সাপ্লাই বা ব্যাটারি। তাহলে এখানে একটা প্রোটেকশন যে আপনার ডিসি সাপ্লাইতে যদি পাওয়ার কম হয়, কারেন্ট কম যাবে, আপনার শক কম লাগার চান্স আছে। কিন্তু এসি সাপ্লাই থেকে কারেন্ট যদি চাই, হিউজ অ্যামাউন্ট অফ শক আপনার পাওয়ার চান্স থাকে। তাহলে একটা আইসোলেশন রাখতে হবে। দেন সেম ভাবে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে গ্রাউন্ড আইসোলেশন। কারণ আমরা জানি আমাদের যে সাপ্লাই গুলো আছে সেটার সবচেয়ে বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট যাওয়ার সাগর, বা আমরা বলতে পারি আধার, হচ্ছে আমাদের গ্রাউন্ড বা মাটি। তাহলে সকল কারেন্ট গুলো আলটিমেটলি কোথায় চলে যায়, আমাদের গ্রাউন্ডে চলে যায়। তাহলে আমরা যখন মাটিতে থাকবো তখন আমাদের অবশ্যই গ্রাউন্ড আইসোলেশনটা প্রপারলি করতে হবে। এবং এই গ্রাউন্ড আইসোলেশন আমরা জানি অনেক ওয়ে আছে। যখন আপনি ল্যাবে কাজ করেন আপনাদের বলা হয় অনেক সময় যে শু করতে, রাবারের শু করতে এখানে আইসোলেশন থাকে, কোনোভাবেই গ্রাউন্ডে আপনার বডিটা রেজিস্টিভ লোড না হয়ে যায়। সেম ভাবে আপনি যখন পেশেন্টকে নিয়ে কাজ করবেন তখন আপনি পেশেন্টের সাথে যখন ডিভাইস গুলো কানেক্ট করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যেন কোনোভাবে পেশেন্টের কোনো পার্ট দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট না ফ্লো করে, এবং সেটার জন্য আপনাকে মিনিমাম অ্যামাউন্ট অফ গ্রাউন্ড আইসোলেশন এবং বডির সাথে এসি ডিভাইস গুলার আইসোলেশন করতে হবে। সেই জন্যই আমরা যখন বিভিন্ন রকম ইলেকট্রোড নিয়ে কাজ করি, আমরা তো বললাম জেনারেশন বা বিভিন্ন কথা, তাহলে আপনার মাথায় আসতে পারে এই ইলেকট্রোড গুলাকে আমরা ডিরেক্টলি অসিলোস্কোপে কানেক্ট করে দিলে, কিন্তু সেটা আমরা কখনোই করতে পারবো না। কারণ অসিলোস্কোপ থেকে কারেন্ট যদি লিকেজ কারেন্ট বডি দিয়ে চলে যায়, আপনি হিউজ অ্যামাউন্ট শক পেতে পারেন এবং অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেজন্য আমাদের এখানে আইসোলেশন করতে হবে, এবং আমরা যখন ইলেকট্রোড গুলা বডিতেও কানেক্ট করবো তখন আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে কোনোভাবেই সেই কারেন্টটার ভ্যালু যেন 5 অ্যাম্পিয়ারের বেশি না যায়। 5 অ্যাম্পিয়ারের বেশি গেলে কিন্তু এটার জন্য করেসপন্ডিং বায়োমেডিক্যালের ক্ষেত্রে আমরা যখন ডিভাইস গুলো ক্রিয়েট করবো, তাহলে আমাদের প্রাইমারি বা মেইন কনসার্ন হচ্ছে আমরা কোনোভাবেই পেশেন্ট সেফটিটা স্যাক্রিফাইস না করি। আমরা পেশেন্ট সেফটিটাকে কোনোভাবেই স্যাক্রিফাইস করা যাবে না, এবং সেটা করার জন্য কয়েক স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের বডির মধ্যে ইলেকট্রোড যেখানে কানেক্ট হচ্ছে এবং এসি সাপ্লাই যেগুলো আছে সেখানের মধ্যে ইলেকট্রোড যেখানে আছে সেখানের মধ্যে প্রপার আইসোলেশন থাকতে হবে। ডিভাইস গুলার সাপ্লাইটা আমরা হিউম্যান বডি যেগুলো আছে সাপ্লাই ডিসি পাওয়ার থেকে দিতে পারি, এবং আমাদের যে পেশেন্ট গুলো একটা গ্রাউন্ড আইসোলেশন রাখতে হবে কোনোভাবেই যেন তার বডিটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড না হয়, তাহলে কিন্তু সে ইউজ অ্যামাউন্ট অফ শক পেতে পারে। এবং সেই জন্য আমরা ইলেকট্রোড গুলা ইউজ করি তখন আপনি দেখবেন সাপ্লাইটা কিন্তু এতটা সহজ হিউজ অ্যামাউন্ট অফ আইসোলেশন রাখা হয় এবং হিউজ অ্যামাউন্ট অফ ফিল্টার কাজ করা হয়। হ্যাঁ, ওখানের মধ্যে নয়েজ বা বিভিন্ন জিনিস আছে, ওগুলোর জন্য আলাদা ফিল্টার ইউজ করা হয়। কিন্তু একটা ডিভাইস ক্রিয়েটের সময় ফার্স্ট যেটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের আপনার মেইন টাস্ক সেটা হচ্ছে কোনোভাবেই আপনার জন্য হিউম্যান বডি দিয়ে 5 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট না ফ্লো করে। এর বেশি কারেন্ট ফ্লো করলে কিন্তু আপনি হিউজ অ্যামাউন্ট অফ শক পাবেন। তো এই যে জিনিসগুলো ডিসকাস করলাম এটা হচ্ছে আমাদের একদম কি বলবো, এটা আমাদের একদম থাম্বস্টুল বা এগুলো আমাদের ফার্স্টেই জানা উচিত। এবং এরপর আমরা নেক্সট ক্লাস থেকে দেখা শুরু করবো কিভাবে ইলেকট্রোড আপনার ডিজাইন, মানে ইলেকট্রোড কিভাবে কানেক্ট করতে হয় এবং ইলেকট্রোড দিয়ে পটেনশিয়ালটা কিভাবে মেজার করা হয়, এবং বিভিন্ন আপনার বা বিভিন্ন অ্যাকশন পটেনশিয়ালে কিভাবে বিভিন্ন ইলেকট্রোড দিয়ে আপনার সিগন্যাল মেজার করা হয়, বা আমরা বলতে পারি অর্গানের অ্যাক্টিভিটিস মেজার করা হয়। তো আজকে প্রবাবলি আপনাদের ক্লাসের অ্যাক্টিভিটিসটা একটু কম দেখলাম। তো আমি আপনাদের এখন কিছু কোয়েশ্চেন করব, এই কোয়েশ্চেন গুলার আপনারা তার আগে আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে answer করতে পারেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সহজ টপিক দেখছি, আর ফিব্রিলেশনটা আরেকবার একটু বললে ভালো হতো।
ফিব্রিলেশন ফিব্রিলেশন আমাদের বডির মধ্যে দিয়ে সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট চলে গেলে, ওকে, একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট যদি আমাদের বডির মধ্যে দিয়ে চলে যায়, তখন আমাদের হার্ট বা আমাদের বিভিন্ন অর্গান গুলা তাদের নর্মাল যে সিঙ্ক আছে বা নর্মাল যে ছন্দ আছে, এগুলো কিন্তু একটা স্পেসিফিক প্যাটার্নে ফলো করে। তো যে ছন্দটা আছে সেই ছন্দটা কিন্তু সে আর তখন শো করতে পারে না। আর তখন তার ছন্দটা হারায় যায়। যেমন হার্টের ক্ষেত্রে এটা হচ্ছে এরকম একটা সিস্টেম, হ্যাঁ, এরকম একটা ওয়েবসাইট হার্টের কার্ডিয়াক সিস্টেম। কিন্তু যখন আপনার ফিব্রিলেশন হয়, হিউজ কারেন্ট এটার মধ্যে দিয়ে যায়, তখন দেখা যায় এটা ছন্দটা হারায় যায়। এই যে কার্ডিয়াক আউটপুট জিরো হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকেই বলা হয় ফিব্রিলেশন। আমরা সিনেমায় দেখি না যে আপনার হার্ট বিটটা আস্তে 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 সোজা করে সোজা হয়ে গেল, ওইটাই বেসিক্যালি ফিব্রিলেশন প্রবলেম। বুঝতে পারছেন? তো ফিব্রিলেশন প্রবলেম আসলে কমন প্রবলেম, এবং এটা হার্টের মধ্যে হইলে এর পরের স্টেপটা হচ্ছে আসলে ডেথ। এর আগে দুইটা কাজ করা যায়, আপনারা হয়তো নাম শুনছেন সিপিআর, প্রাইমারি ট্রেনিং। এটা হচ্ছে একদম বেসিক ট্রেনিং, যে কোনো রকম আপনার অ্যাক্সিডেন্ট হইলে সিপিআর ফার্স্ট স্টেপ। পানি থেকে পড়ে গেলে বা মনে করেন শ্বাস বন্ধ হয়ে গেলে সিপিআর আসলে ফার্স্ট স্টেপ। সিপিআর ফুল এলাবোরেশন অনেকে জানেন, তো জানেন নাকি সিপিআর ফুল এলাবোরেশন? জি স্যার, চেস্টের মধ্যে পুশ করে যেটা। হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে আর্টিফিশিয়ালি আপনার ব্রিথিং দেওয়া এবং চেস্টের মধ্যে পুশ করে আপনার আর্টিফিশিয়ালি আমরা লাংস ঠিক করা। এটা আসলে ফুল এলাবোরেশন হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তো এটা আসলে কার্ডিয়াকটা বন্ধ হয়ে গেলে আর্টিফিশিয়ালি লাংসটাকে মনে করেন শ্বাসটাকে চালু করে, হ্যাঁ, সেটাকে সিপিআর দিতে হয় এবং এরপর ডিফিব্রিলেশন দিতে হয়, ফিব্রিলেশন। এটা আসলে একটা বড় প্রবলেম, এবং আমরা যখন কার্ডিয়াক প্রবলেম গুলো দেখবো তখন এটা আমরা ডিসকাস করবো। ওকে, তো এই যে অবস্থা আছে, এই অবস্থায় আমি তাহলে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করি। এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আপনারা দিবেন। হ্যাঁ, আপনাদের আজকে একটু পারফরমেন্স আপনাদের মানে অনেক স্টুডেন্ট নেয়, আমার মনে হয় কত সিরিয়াস আছেন আল্লাহ জানেন, এবং সব সহজ টপিক দেখছি, এই জন্য কোয়েশ্চেন আপনাদের মানে অন্যান্যদের ইন্টারাকশন বেশি থাকে। আচ্ছা, কিছু কোয়েশ্চেন করি, আপনারা যারা অ্যান্সার পারবেন প্রতিদিনের মতো কি করবেন, চ্যাটে যাবেন, সেখানে আমাকে সিলেক্ট করে অ্যান্সারটা পাঠিয়ে দিবেন। তো ফার্স্ট কোয়েশ্চেন একদম সহজ কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা এই যে হিউম্যান বডি থেকে অ্যাকশন পটেনশিয়াল মেজার করি, সেটা কোন ডিভাইসের মাধ্যমে মেজার করি? অ্যান্সারটা দিয়েন না, একসাথে দিয়েন। 2 নম্বর, আমাদের এই যে হিউম্যান বডির মধ্যে আছে, সেটার মধ্যে দিয়ে থ্রেশহোল্ড কারেন্টটা কতটুকু কারেন্ট হইলে আপনি আসলে এটা ফিল করতে পারবেন। থার্ড, ডিফিব্রিলেশনের ওয়ার্ক কি এবং অ্যাপ্রক্সিমেটলি কারেন্ট ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ। আর লাস্ট হচ্ছে আমাদের যে লিকেজ কারেন্টটা আছে, আমাদেরকে আমাদের হাইয়েস্ট মানে আমাদেরকে যে লিকেজ কারেন্টটা আছে, সেই লিকেজ কারেন্টটার ভ্যালু কত নিচে হওয়া উচিত, কত নিচে আমাদেরকে মেক শিওর করতে হবে। একটু প্লিজ আপনার অ্যান্সারে যান, চ্যাটে যান, চ্যাট যাওয়ার পরে সেকেন্ড কোশ্চেনটা আরেকবার বলবো। হিউম্যান বডিতে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেলে আপনি আসলে সেটাকে ফিল করতে পারবেন, মানে থ্রেশহোল্ড কারেন্টের ভ্যালুটা। একটা মিনিমাম কারেন্ট আছে, মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, যেটা আপনার বডিতে গেলে আপনি সেটাকে ফিল করতে পারবেন এবং সেটার জন্য আপনি সক্ষম। সেই কারেন্টের ভ্যালুটা সেটাই। ঠিক আছে, এই 4টা কোয়েশ্চেন অ্যান্সার আপনারা লিখেন, লিখার পর আমাকে চ্যাটে গিয়ে পাঠিয়ে দেন। এটাই হচ্ছে আপনাদের কাজ। আর আজকে অবশ্য নিলাম না আপনাদের, নেক্সটে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে এরকম বিভিন্ন সময় সাডেন টেস্টও কিন্তু নিয়ে যেতে পারি। হ্যাঁ, হঠাৎ করে মনে করেন ওই দিনের টপিকস এর উপর বেস করে আমি সাডেন টেস্ট নিয়ে দেবো। মাথায় রাখি করে বাবা, এত সুন্দর করে অ্যান্সার দিয়ে দিলেন, 209। ভেরি গুড। স্যার, থার্ড কোশ্চেনটা একটু রিপিট করবেন? আর থার্ড কোশ্চেন হচ্ছে আমাদের যে ডিফিব্রিলেশনটা আছে, হ্যাঁ, সেটার আপনার কাজটা কি, ডিফিব্রিলেশনের কাজ কি, কেন ডিফিব্রিলেশন করা হয়, এবং এটার অ্যাপ্রক্সিমেট কারেন্টের ভ্যালুটা কত। কেউ কি অ্যান্সার দেওয়া বাকি আছেন? অ্যান্সার দেওয়া বাকি থাকলে কুইক দিয়ে দেন। আচ্ছা, কেউ কি অ্যান্সার দেওয়া বাকি আছেন?
আমি তাহলে অ্যান্সারটা দেওয়া বন্ধ করে দিচ্ছি এবং আমি এখন নিজে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। সেটা ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটার অ্যান্সারটা হচ্ছে আপনার আমাদের যে হিউম্যান বডি আছে সেটার অ্যাকশন পটেনশিয়াল কোন ডিভাইসের মাধ্যমে মেজার করা হয়? মোটামুটি সবাই ঠিক অ্যান্সার দিছে, ইলেকট্রোড। ইলেকট্রন। ওকে, ইলেকট্রনের মাধ্যমে মেজার করা হয়। তারপর হচ্ছে আমাদের যে বডি আছে সেটার মধ্যে থ্রেশহোল্ড ভ্যালুটা কত, সেটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আমরা আজকে ক্লাসে যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে 1 to 5 মিলি অ্যাম্পিয়ার, ছোট্ট কারেন্ট রেঞ্জ। তারপর হচ্ছে এই যে ডিফিব্রিলেশন আছে সেটার মেইন কাজটা কি? এটা আপনার কার্ডিয়াক অ্যাক্টিভিটি যদি ড্যামেজ হয়ে যায় সেটাকে কি রিগেইন করার জন্য বা রিজেনারেট করার জন্য ইউজ করা হয়। এবং এটার অ্যাপ্রক্সিমেট কারেন্ট রেঞ্জ কত? 10 to 100 অ্যাম্পিয়ার। হ্যাঁ, অ্যাকচুয়ালি 1 অ্যাম্পিয়ার টু 10 অ্যাম্পিয়ার কারেন্ট বা 1 অ্যাম্পিয়ার টু 100 অ্যাম্পিয়ার কারেন্ট, বোথ কারেন্ট। এন্ড দেন লিকেজ কারেন্টের ভ্যালুটা আমাদের কত হইতে হবে? সেটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকতে হবে এবং সেটা কোনোভাবেই 5 মিলি অ্যাম্পিয়ার ক্রস করা যাবে। মোটামুটি অনেকেই দেখলাম খুব সুন্দর করে পারফেক্ট অ্যান্সার দিছে। তো আপনাদের থেকে তো আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্ত। কিন্তু একটা জিনিস আপনাকে বলে নেই, আমাদের যেহেতু কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস আসলে কভার হয়ে গেছে, তো আমরা কিন্তু যে কোনো দিন সার্টিফিকেট দিতে পারি। তো এটা কি সব দেখবেন? হ্যাঁ, যে কোনো দিন সার্টিফিকেট দিতে পারি, এটা একটু বয়সে দেয়। স্যার আমাদেরকে কি স্লাইডগুলো প্রোভাইড করা হবে? আচ্ছা আমি স্লাইডগুলো দিই, স্লাইডগুলো সাপোর্টিং ম্যাটেরিয়ালসে দিই সব, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস তাহলে এত পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম।